ব্যোমকেশের সামনের চেয়ারে যে ভদ্রমহিলা বসে আছেন তার নাম নলিনী নস্কর। ভদ্রমহিলা এই কিছুক্ষণ হলো আমাদের বাড়িতে এসেছেন। এর মাঝেই রামুদা চা দিয়ে গিয়েছে। চায়ের কাপ অর্ধেক শেষ হয়ে এসেছে, তবে ভদ্রমহিলা এখনো কিছুই বলেননি। বুঝতে পারলাম তিনি ইতস্তত করছেন বা কিছু বলতে গিয়ে দ্বিধা বোধ করছেন। ওনাকে দেখেই ব্যোমকেশ বলেছিল, আচ্ছা নলিনী দেবী, আমার মন বলছে আপনার মনের অবস্থা তেমন একটা ভালো নেই। কয়েকদিন ধরেই আপনার পরিবারে এমন কিছু ঘটেছে যা আপনাদের বিচলিত করছে, তাই তো? মহিলা একটু অবাক হয়েই মাথা তুলে বললেন, হ্যাঁ, সে খানিকটা বটে, তবে আপনি কি করে বুঝলেন? মানে ব্যোমকেশ একটু হাসি মুখে বলল, সম্ভবত আপনার বাড়িতে কারো মৃত্যু ঘটেছে বা কেউ অসুস্থ হয়ে পড়েছেন আশা করা যায়। কারণ আপনার চোখের নিচে কালো দাগ বলছে কয়েকদিন ভালো মতো ঘুম হয়নি, আর কান্নার জন্য মাঝে মাঝে আপনার কথাটাও জড়িয়ে যাচ্ছে। অপরদিকে মেয়ে মানুষেরা চুল নাচড়ে বা নখ এইরকম রেখে কখনো আসবে না। মহিলা জাতি সর্বদা নিজেদের যত্ন করতে তৎপর। তাই আপনার যখন এই সবের অভাব দেখলাম, তবে কি এটা আন্দাজ করা খুব কঠিন কাজ? কথাটা শোনার পর ভদ্রমহিলার মুখে যেন একটা ঔজ্জ্বল্য দেখতে পেলাম। বুঝতে পারলাম তিনি যে সঠিক লোকের কাছে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই। আর তিনি যে আমার বন্ধু ব্যোমকেশের দৃষ্টিশক্তির ক্ষমতা দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছেন তার বলে দিতে হয় না। মহিলার বয়স প্রায় 25-এর কাছাকাছি, এক কথায় বিবাহযোগ্য বলা চলে। এবার ব্যোমকেশের কথা শুনে তিনি যেন একটু বল পেলেন শরীরে। আজ সকালে আমি আমার ঘরে বসেছিলাম, এমন সময় ব্যোমকেশ দরজার কাছে এসে বলল, ভাইয়া, একবার আমার ঘরে আসো তো। খানিকক্ষণ পরে এলেও চলবে। এক ভদ্রমহিলা টেলিফোন করেছিলেন, উনি কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। আমি বললাম, নতুন কোনো কেস নাকি? সেটাই মনে হচ্ছে, তবে ভদ্রমহিলার না আসা পর্যন্ত তেমন কিছু বলতে পারছি না। তুমি একটু পরে আমার ঘরে চলে এসো, বুঝলে? ব্যোমকেশ চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি জামা কাপড় বদলে নিয়ে ওর ঘরে গিয়ে চেয়ারে বসলাম। ব্যোমকেশ দেখলাম চেয়ারে বসে মুখের সামনে দুটো হাত জড়ো করে কি যেন ভাবছিল। আমি বললাম, এত মন দিয়ে কি ভাবছো বলো তো? ভদ্রমহিলা টেলিফোন করেই বললেন ওনার জীবনটা প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে কয়েকদিনে। কিছু হুমকি চিঠি নিয়ে তিনি আমার কাছে আসতে চান। আমার মন বলছে তার পরিবারের কোনো একটা কিছু ঘটেছে, সেই কারণে ভদ্রমহিলা আমার সাহায্য চাইতে আসছেন। তবে তিনি কিন্তু এত কিছু বলেননি। তিনি শুধু ওই হুমকির চিঠির ব্যাপারেই আমার সঙ্গে কথা বলতে আসবেন বলেছেন। ব্যাপারটা আমি অনুমান করার চেষ্টা করছি যে কেসটা কি হতে পারে। আমি একটু অবাক হয়ে বললাম, তিনি নিজের নাম তো নিশ্চয়ই বলেছেন, আর তার জীবনে কোনো বড় বিপদ ঘটে থাকলে তবে তিনি পুলিশের কাছে না গিয়ে তোমার কাছে আসছেন কেন? সেটা আমি ভেবেছি, তবে সেটা দুটো কারণ হতে পারে। হয়তো তিনি পুলিশের উপর ব্যাপারটা নিয়ে ঠিক ভরসা করতে পারছেন না, আর অপরদিকে ফোনে বললেন যে হুমকি চিঠির কথা। যে হুমকি চিঠি দিয়েছে সে হয়তো ব্যাপারটা পুলিশকে জানাতে বারণ করেছে। পুলিশে জানাজানি হলে তার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ আসলে কি বলতে চাইছে, তাই আর কিছু না বলে অপেক্ষা করতে লাগলাম। ভদ্রমহিলা এলেন আরও বেশ কিছুক্ষণ পরে। তারপর আমাদের ঘরের সামনে এসে ঢুকে ব্যোমকেশ ও আমার উদ্দেশ্যে নমস্কার জানালেন। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হতে তিনি ঘরের ভেতরে ঢুকে চেয়ারটায় বসলেন। তাকে ইতস্তত করতে দেখে ব্যোমকেশ বলল, আপনি যদি সমস্তটা ভালোভাবে খুলে না বলেন নলিনী দেবী, তাহলে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আপনি প্রয়োজন হলে সময় নিন, সমস্তটা গুছিয়ে নিন, তারপর বলতে শুরু করুন। কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না। আপনি এই হুমকি চিঠিগুলো আগে দেখুন। আসলে প্রায় 1 সপ্তাহ আগে আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আর ঠিক এই সময় রামুদা আমাদের জন্য চা নিয়ে, আমরা সবাই চায়ের কাপ তুলে নেওয়ার পরে অর্ধেকটা শেষ হয়ে এসেছে, তখন মহিলা বলা শুরু করলেন। প্রথমেই বলি এই হুমকি চিঠিগুলোর কথা। এগুলো আসা শুরু হয়েছে আজ থেকে প্রায় বছরখানেক আগেই। আর এগুলো যে বাবাকেই লেখা তাতে কোনো সন্দেহ নেই। উনি ছিলেন একজন নামকরা ব্যবসায়ী। আসলে আমাদের ব্যবসাটা পারিবারিক।
কলকাতার বুকে বড় 3টে সোনার দোকান আছে আমাদের, এবং সবকটাই নাম করা। সুতরাং বুঝতেই পারছেন আমাদের শত্রুর অভাব ছিল না। আর বাবাই সম্পত্তি পান দাদুর কাছে। দাদু নরেন্দ্র নস্কর এককালে বহু সম্পত্তি করেন, পরে কলকাতায় একটা বাংলা বাড়ি কিনে সেখানেই ব্যবসা শুরু করেন। আমার মা একজন স্কুলের শিক্ষিকা। তবে পর এতগুলো হুমকি পাওয়ার পর থেকেই আমাদের মনে একটা ভয় জন্মে যায়। আর প্রতিটা চিঠিতেই দেখুন লেখা আছে যে যে বাবার সম্পত্তির ভাগ প্রেরকের দিতেই হবে, সম্পত্তির ভাগ প্রেরকের চাই, নাহলে সে নাকি বাবাকে শেষ করে দেবে। আর বলতে পারেন বাবা চিঠিগুলো নিয়ে কোনোদিনও সেভাবে মাথা ঘামায়নি। তিনি বলতেন যে তার নাকি শত্রুর অভাব নেই, তাই নিছক ভয় দেখাবার জন্য তারা এরকম করছে। তবে যাই হয়ে যাক, এই সেদিন আমি তখন কয়েকজন ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম। সেই সময় ঘটে ঘটনাটি। আমার বাবার ঘর থেকে একটা তীব্র চিৎকার শুনতে পাই। যতক্ষণে ঘরে গিয়ে পৌঁছই আমরা, ততক্ষণে দেখি বাবা ছটফট করছেন মেঝেতে পড়ে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু রাস্তাতেই ওনার মৃত্যু হয়। এমন অস্বাভাবিক মৃত্যু কি করে হতে পারে এটা কেউ বুঝতে পারি না। আর আমাদের পরিবারে একটা সম্মান আছে, আপনারা আশা করি জানেন সেটা। তার জন্য কেউ চায় না যে বাড়িতে আইনের লোক বা পুলিশ এইসব আসুক। তাই আমাদের বাড়ি থেকে ব্যাপারটাকে চেপে দেওয়া হয়েছে। পুরো ঘটনাটাকেই একটা সাধারণ মৃত্যু বলে মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমার বিশ্বাস বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। আর আমি নিজের বাবাকে প্রচণ্ড ভালোবাসি, তাই এই ব্যাপারটা সবাই মেনে নিলেও আমি মানতে পারিনি। সম্মান বাঁচাতে একটা অন্যায় ধামাচাপা পড়ে যাবে, এইটা আমি মেয়ে হিসেবে কি করে মানব? তাই আমি চাই যে আপনারা আমার বাড়ি চলুন, সেখানে গিয়ে ব্যাপারটাকে তদন্ত করুন। আশা করি আপনি এই রহস্য সমাধান করতে পারবেন ব্যোমকেশবাবু। আপনার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। তবে আজ সন্ধ্যাতেই আপনার বাড়িতে যাব আমরা, তাতে কোনো আপত্তি নেই তো আপনার? না না, কোনো আপত্তি নেই, আমি বাড়িতেই থাকবো। আপনারা নির্দ্বিধায় আসুন। আমার বাবার খুনিকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না ব্যোমকেশবাবু। আমি চাই খুনির শাস্তি পাক। বলেই ভদ্রমহিলা বেরিয়ে গেলেন। তবে আমাদের কেসটা এখনও পুরোপুরিভাবে মাথায় ঢোকেনি। সবটা জানা যাবে সেই বাড়িতে গেলে। কী রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য সেই বাড়িতে, সেটা ভেবেই আমার মন শিহরিত হয়ে উঠল। আসলে খুনের কেস হলেও কেন জানি না আমার মনে হলো ব্যাপারটা কেমন যেন ধামাচাপা দেওয়া হচ্ছে। কী কারণে এমনটা করা হচ্ছে? কী রহস্য লুকিয়ে আছে সমস্ত ঘটনার পেছনে? কেনই বা খুন করা হলো নলিনী দেবীর পিতাকে? নলিনী দেবীর দেওয়া ঠিকানা মতো আমরা সন্ধ্যাবেলা পৌঁছলাম ওনাদের বাড়িতে। বাড়িটা দোতলা, বাইরে দিয়ে বেশ শৌখিন। সহজেই অনুমান করা যায় এনাদের আর্থিক সচ্ছলতার ছাপ। তবে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই দরজা খুলে যেভাবে আমাদের অভ্যর্থনা করা হলো, তার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। এমন যে কিছু হতে পারে তা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি। ব্যোমকেশ দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন একজন বয়স 35-এর ভদ্রমহিলা। আর খুলেই জিজ্ঞেস করলেন, কে আপনারা? কি চাই আপনাদের? নমস্কার, আমি মিস্টার বক্সি, আর পেশায় আমি একজন গোয়েন্দা। আপনার মেয়ে আমাকে একটি তদন্তের জন্যই বাড়িতে আসতে বলেছিলেন। নলিনী দেবী কি বাড়িতে আছেন? মহিলা গোয়েন্দা কথাটা শোনা মাত্রই কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। তারপর অত্যন্ত রাগেই বলে উঠলেন, কে আপনাদের এই বাড়িতে আসতে বলেছে? শুধু শুধু না, এখানে কিচ্ছু ঘটেনি। কোনো তদন্তর এখানে কিচ্ছু ব্যাপার নেই। আমার মেয়ে এখনো অবুঝ। সে তার বাবার মৃত্যুটা মেনে নিতে পারেনি, তাই সেই রকম কথা বলেছে। আমাদের বাড়িতে আইনের বা পুলিশের কোনো লোক প্রবেশ করুক, আমরা সেটা কোনোভাবেই চাই না। আপনারা আসতে পারেন, ধন্যবাদ।
মহিলা দরাম করে আমাদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলেন। আমরা সেই সময় একটু ইতস্তত বোধ করছিলাম বটে, তবে ব্যোমকেশ বলল, এখন গিয়ে লাভ নেই, একটু 2 মিনিট এখানে দাঁড়িয়ে যাওয়া যাক। কারণ নলিনী দেবী যদি ওনার মাকে বোঝাতে পারেন তবে হয়তো সত্যি হলেও তাই। বাড়ির ভেতরে যে 2 জন মহিলার তীব্রভাবে উত্তেজিত হয়ে কথা বলছে তা স্পষ্ট। শেষ অবধি বুঝলাম নলিনী দেবী নিজের মাকে মানাতে পেরেছেন। আমরা দরজার বাইরেই দাঁড়িয়েছিলাম। এমন সময় নলিনী দেবী নিজে এসে বাড়ির ভেতরে প্রবেশ করতে বললেন। ওনার কথা মতো আমরা বাড়ির ভেতর বৈঠকখানায় একটা সোফা দখল করে বসলাম। আসলে মা কিছুতেই চান না যে বাড়িতে পুলিশের বা আইনের লোক আসুক, তাই তিনি মানে আপনারা কিছু মনে করবেন না। এখানে মনে করার মতো কিছু নেই, তবে তিনি এত সহজে মেনে গেলেন কি করে যে আমরা তদন্ত করব? কিছুই না, আমি মাকে শুধু বললাম যে আপনারা প্রাইভেট ডিটেকটিভ আর আপনারা নিজেদের কাজ গোপনেই করবেন, পুলিশের সাথে আপনাদের তেমন কোনো যোগাযোগ নেই। আর এটা বলেও রাজি করিয়েছি যে আপনারা যদি তদন্ত করতে না আসেন তবে আমি পুলিশকে ডাকবো বাড়িতে, তারাই তদন্ত করবে। সেক্ষেত্রে পুলিশের কাজ করার থেকে একজন গোয়েন্দা ভিতরে এসে কাজ করা ভালো, সেটাই সে কারণেই মা মেনে নিয়েছেন। সমস্তটাই বুঝতে পারলাম, তবে আমাদের তদন্তের জন্য আপনাদের বাড়ির সকলকেই আমাদের সঙ্গে কথা বলতে হবে। এটাই তদন্তের অঙ্গ। আপনাদের সকলের ঠিকঠাক মতো সহযোগিতা পেলেই আমরা নিজেদের কাজ সঠিকভাবে করতে পারবো। অসুবিধা নেই, আমাদের বাড়িতে আমার মা, বৃদ্ধা ঠাকুমা, অপরদিকে বৃদ্ধ দাদু, 3 জনই আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে। আপনি তাদেরকে যা যা জিজ্ঞেস করতে চান করতে পারেন। আমি কিছু আপনাকেও জেরা করব সবার শেষে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি বাড়ির লোকজনের সাথে কথা বলুন। আমি আমার ছোট কাকা আর জ্যাঠামশাইকে খবর দিচ্ছি, ওনারাও আশা করি আপনার সঙ্গে কথা বলতে রাজি হবেন। আপনার জ্যাঠামশাইয়ের বয়স কত তো, এবং স্ত্রী আর কাকাও? জ্যাঠার স্ত্রী আছে, আর আছে একজন ছোট 5 বছরের ছেলে। অপরদিকে ছোট কাকা এখনো বিয়ে করেনি। দাঁড়ান, আমি ওদেরকেও আসতে বলে দিচ্ছি। আপনারা চা খাবেন তো? চা খাওয়া পর্ব শেষ হতেই আমরা বৈঠকখানা ছেড়ে প্রবেশ করলাম নলিনী দেবীর পিতার ঘরে, যার মৃত্যু ঘটেছে। ব্যোমকেশ ভালো করে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর আমার উদ্দেশ্যে বলল, বুঝলে ভাইয়া, আমার কেন জানি না মনে হচ্ছে এই মোহিনী নস্কর এবং নলিনী দেবীর বাবার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। সেটা আবার কেমন করে বুঝলে? তুমি যদি পুরো ঘরটা ভালো করে লক্ষ্য করো তবে দেখতে পাবে ঘরের আয়নার কাছে চিরুনির সংখ্যা কিন্তু একটি, আর সেই চিরুনিতে কোনো মহিলার চুল লেগে নেই। অপরদিকে ঘরের মধ্যে যে ছবিটা বড় দেওয়ালে টাঙানো রয়েছে তাতে নলিনী দেবী, তার বাবা, অপরদিকে ওনাদের বৃদ্ধ ঠাকুমা এবং ঠাকুরদাদা থাকলেও মোহিনী দেবী নেই সেখানে। আর অপরদিকে একজন বিবাহিত দম্পতির ঘরে মহিলার আসবাব বা সামগ্রী থাকবে না তা হয় না। তাই সহজেই বুঝতে পারলাম মোহিনী দেবীর সঙ্গে ওনার স্বামীর সম্পর্ক মধুর ছিল না। বুঝলাম, তবে এখন কি করবে? এখন কাজ হলো সবার বয়ান নেওয়া, সবাইকে জেরা করে ঘটনার সম্পর্কে কে কতটা জানেন সেটা জানা। যেমন বলা তেমন কাজ। আমাদের ঘরে যিনি প্রথম প্রবেশ করলেন তিনি আর কেউ নন, মোহিনী নস্কর। ভদ্রমহিলা বোধ করি প্রথমবার আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য এখন একটু অপ্রস্তুত বোধ করছেন, তবু নিজেকে সামলে নিয়ে বললেন, নমস্কার, আমার নাম মোহিনী নস্কর। প্রথমবার না জেনেই আপনাদের সাথে এমন ব্যবহার করার জন্য আমি সত্যিই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আসলে কি জানেন তো, আমার স্বামী বেঁচে থাকতে কোনোদিন এই বাড়িতে পুলিশ প্রবেশ করতে দেননি। তিনি আইন এবং আইনের দোরগোড়া থেকে অনেক দূরে থাকতে পছন্দ করতেন। আর কি দিন এলো বলুন তো, আজ ও আর নারী মৃত্যুর তদন্তের জন্য আইনের সাহায্য নিতে হচ্ছে। আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি মোহিনী দেবী, তবে আপনাদের উচিত ছিল ওনার এই রহস্যজনক মৃত্যুর পরে বডিটা পোস্টমর্টম অন্তত করে রাখা। এই বাড়ির গুরুজন অর্থাৎ আমার শ্বশুরমশাই সুবিমন নস্কর, ওনার কথাই এই বাড়িতে শেষ কথা। তিনি বাড়িতে পুলিশ আসতে দেবেন না বলে পোস্টমর্টম করতেও বারণ করলেন। আর যে চলে যাওয়ার সে তো চলেই গেছে, তিনি তো আর ফিরে আসবেন না, তাই আর কি। আচ্ছা মোহিনী দেবী, বলুন তো,
ঘটনাটা যেদিন ঘটেছিল তার আগে ঠিক কি হয়েছিল? কোনো না কোনোভাবে তো ওনার শরীরে কিছু প্রবেশ করেছিল, তার জন্যই এমন নির্মম পরিণতি। সেটা আমরা বলতে পারবো না। সেদিন ছিল আর সব দিনের মতোই সাধারণ দিন। তিনি বাড়িতে বসে সাধারণভাবেই খবরের কাগজ পড়ছিলেন। আমার মেয়ে নলিনী সেই দিন একটা কেক নিজের হাতে বানায়। আমরা সবাই সেই কেক তৃপ্তি করে খেয়েছিলাম। তবে সেই কেক যখন উনি খান তার কয়েক ঘন্টার মধ্যেই অদ্ভুত ঘটনাটি ঘটে যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে কেকের মধ্যেই কিছু মেশানো ছিল, যার জন্য মৃত্যু ঘটেছে ওনার? অবশ্যই না। তার কারণ হচ্ছে কেক তো আমরা বাড়ির সকলে খেয়েছিলাম না। তবে কিভাবে ওনারই খালি এমন পরিণতি ঘটলো? আমার তো মনে হয় উনি সাধারণভাবেই হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে মারা গেছেন। ডাক্তারও তো তাই বলছে। শুধু শুধু আমার মেয়ে আপনাদের ডেকে বিরক্ত করছে, আর কিচ্ছু না। তবে আপনার ধারণা হলো এই মৃত্যু স্বাভাবিক, তাই তো? ঠিক আছে, আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কেমন ছিল একটু বলতে পারবেন? স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আবার কি বলবো বলুন তো, নতুন করে যেমনটা হয় আর কি। তবে শেষের দিকে কয়েক বছর আমাদের মধ্যে একটু আধটু মনোমালিন্য লেগেই থাকতো। কি মানে তিনি আমার সাথে খারাপ ব্যবহারও করতেন। তবে সেই সব কথা আপনাদের তদন্তের কোনো কাজে আসবে বলে আমার তো মনে হয় না। ঠিক আছে মোহিনী দেবী, আমার প্রশ্ন এখানেই শেষ। আপনি একটা কাজ করুন, আপনার শ্বশুর মশাইকে এই ঘরে পাঠিয়ে দিন। ভদ্রমহিলা বেরিয়ে যাওয়ার পরেই ঘরে প্রবেশ করলেন একজন 60 থেকে 65 বছরের বৃদ্ধ। হাতে একটা লাঠি, পরনে আস্তিনের সাদা কাজ করা পাঞ্জাবি এবং ফতুয়া। বয়স্ক ভদ্রলোককে দেখে আমরা উঠে দাঁড়িয়েছিলাম। তার জন্য তিনি আমাদের হাত দেখিয়ে বসতে বললেন। নমস্কার সুবিমল বাবু, আপনার কথা আপনার বৌমার থেকে শুনলাম। তবে আপনারও কি মনে হয় আপনার ছেলের মৃত্যুটা স্বাভাবিক? দেখো ব্যোমকেশ, তোমার মতো উঠতি গোয়েন্দার নাম আমি পেপারে কয়েকদিন ভালোই শুনেছি, আর তোমার বুদ্ধির পরিচয়ও পেপারে বহুবার পেয়েছি। তবে তোমার মতো বুদ্ধিমান মানুষ কেন এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছ সেটা বুঝতে পারলাম না। এত সাধারণ এক মৃত্যুর ঘটনা। খোকা সেদিন সকাল সকাল প্রতিদিনের মতো দোকানে যাবার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় কোনো কারণে তার হয়তো হৃদযন্ত্রে কোনো বিকল ধরা পড়ে, তার থেকেই মৃত্যু ঘটেছে। আর আমাদের পরিবারের ডাক্তার সেটাই কনফার্ম করেছে। তাই আর আমি পোস্টমর্টেমও করতে দিইনি। নলিনী দিদিমণি যে কেন বোকার মতো তোমাদের ডেকে সময় নষ্ট করছে সেটা বুঝতে পারছি না। তুমি বিচক্ষণ আর বুদ্ধিমান মানুষ, তাই আমার যা বলার বলা হয়ে গেল। তোমরা এবার তদন্ত এগিয়ে নিয়ে যাবে না বন্ধ করবে সেটা তোমাদের ব্যাপার। তবে আর একটা কথা যেটা তোমাদের জানা উচিত, অপরদিকে ছেলেটা যে কয়েক মাস আগে থেকেই সম্পত্তি ভাগ করে দেবার জন্য কেন আমার সাথে ঝামেলা করছিল সেটা বুঝতে পারছিলাম না। আমার অন্য দুই ছেলে কিন্তু কোনোদিন এই দাবি করেনি, সেটার জন্য আমার খারাপ লাগে। তবে এখন যা বুঝতে পারছি, সম্পত্তিটা ভাগ করে দিলেই হতো। তখন ছেলেটা আমার শান্তিতে মরতে তো পারত। জানো তো ব্যোমকেশ, আমার এত বড় সম্পত্তি, সেটার ভাগ হলে কে কত পাবে তার আন্দাজ করতে পারছো আশা করি। তবে আমার মনে হয় কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, তা ভবিষ্যৎকে বিনষ্ট করে। ছেলেটা যে আমার ওই পথে চলে যাবে, ঠিক আছে। যাই হোক, এখন উঠি আমি। ভদ্রলোকের চোখে দেখলাম সামান্য জল। তিনি সেটা মুছে উঠে দাঁড়ালেন। তারপর যেমন লাঠি ঠকঠক করতে করতে এসেছিলেন
তেমনি ঘর দিয়ে বেরিয়ে গেলেন। এরপরে ঘরে প্রবেশ করলেন বৃদ্ধা সুবিমল বাবুর স্ত্রী। কেন জানি না মনে হলো এই মহিলার মেজাজ একটু চড়ার দিকেই, আর তিনি যে ওনার ছেলেকে চোখে হারাতেন এবং খুব ভালোবাসতেন সেটা ওনার কথা শুনেই বোঝা গেল। তবে ওনার কথা শুনে বুঝতে পারলাম শাশুড়ি এবং বৌমার সম্পর্ক তেমন একটা ভালো নয়, আর ছেলের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এরপর একে একে এলেন সেই বাড়ির ছোট ছেলে অর্থাৎ মালিনী দেবীর কাকা এবং বড় জ্যাঠা। প্রত্যেকেরই বিশ্বাস এই মৃত্যুটা স্বাভাবিক, আর এটাও জানা গেল যে 3 জন ভাইয়ের মধ্যে সুবিমল বাবু আগে থেকেই উইল করে সমস্ত সম্পত্তির ভাগ সমানভাবে করে দিয়েছিলেন। আর এটাও জানতে পারলাম যে বৃদ্ধ সুবিমল বাবু ওনার মেজ ছেলের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি ওনার বৌমাকে দেবেন, মানে মোহিনী দেবীকে। আর দোকানের ব্যবসায় তিনি ছেলে সমানভাবে সহযোগিতা করত। তবে সবথেকে বেশি দোকানের কাজ সামলাতো ওনার মেজ ছেলে। এখন বড় ছেলে নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নিয়েছেন। কথায় কথায় জানা গেল ছোট ছেলেটির একটু রেসের মাঠে যাওয়ার এবং মাদক দ্রব্যের প্রতি আসক্তি আছে। ওনারা একটু চলে যাওয়ার পর সবশেষে এলেন নলিনী দেবী। কিছু কি বুঝতে পারলেন ব্যোমকেশবাবু? দেখুন, আমার বিশ্বাস অটুট, সেই জন্য পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে এই মামলা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আর রাত দিন আমাকে সেটার জন্য কথা শুনতেও হচ্ছে, বুঝতেই পারছেন। আমি আমি আপনাদের উপর ভরসা রাখছি ব্যোমকেশবাবু। আমি চাই আমার বাবাকে যে বা যারা হত্যা করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। ধৈর্য ধরুন নলিনী দেবী। আপনার মায়ের কাছে শুনলাম যেদিন ঘটনাটি ঘটেছে সেই দিনই আপনি একটি কেক বানিয়েছিলেন, আর সেই কেক খাওয়ার পর এই 1 ঘন্টার মধ্যে আপনার পিতার এমন পরিণতি ঘটে। আপনি এর ব্যাপারে কি বলতে চান? কেক তো সবাই খেয়েছিল এবং ফ্রিজে এখনো সেই কেকের কিছুটা অংশ রয়ে গেছে। আমার মা যেটা খায়নি সেটাই এখনো আছে। আপনার দরকার পড়লে আপনি সেটাকে নিয়ে যেতে পারেন এবং তাতে যদি কিছু মেশানো থাকে সেটাও পরীক্ষা করতে পারবেন। আপনার পিতার সঙ্গে আপনার মায়ের মনোমালিন্যের কারণ কি জানতে পারি? খুব সহজ ব্যোমকেশবাবু। আমার বাবা চাইতেন যে ওনার স্ত্রী একজন হাউসওয়াইফ হবেন। স্কুলে গিয়ে পড়ানো বা চাকরি করা স্ত্রী তার কোনোদিনও পছন্দ ছিল না। কিন্তু আমার দাদুর জোড়াজুড়িতে তিনি বিয়ে করতে রাজি হন। বিয়ের পর বাবা সব মেনে নিয়েছিলেন এবং তাদের সম্পর্ক মধুরই ছিল। কিন্তু কেন জানি না এই 25 বছর পর ওনাদের মধ্যে একটা সম্পর্কের ভাঙন দেখা দিয়েছিল। সেটার কারণ অবশ্য আমি বলতে পারবো না। যে কেকটা আপনি বানিয়েছিলেন সেটা সেই দিন কে কে খায়, এবং সবথেকে বড় প্রশ্ন, আপনার বাবাকে সেটি কে দিতে চায়? আমার ছোট ছাত্রছাত্রীরা, বাড়ির সবাই সেই কেক খেয়েছিল। আর সেই সময় আমার হাতে কাজ থাকায় বাবার ঘরে কেকটা আমার এক ছাত্র গিয়ে ওনাকে দিয়ে আসে। তবে এমন প্রশ্নের কারণ কি বলুন তো? তদন্ত করতে হলে যে সব দিক থেকেই করতে হবে নলিনী দেবী, এটা তদন্তের অংশ। তবে আগের দিনের বেঁচে যাওয়া কেকটা আমায় দিন, আমি সেটা পরীক্ষা করতে দেব। আজ তাহলে উঠি, কেমন? আমরা সেই দিনের মতো সেখান থেকে বাড়িতে ফিরে আসি। আসার পথেই কেকটা পরীক্ষা করার জন্য দিয়ে দেয় ব্যোমকেশ, এবং অনুমান মতো তাতে কোনো বিষ জাতীয় কিছু ছিল না। তবে কেন এবং কিভাবে মৃত্যু ঘটল নলিনী দেবীর পিতার? কি রহস্য লুকিয়ে আছে এটার পেছনে? কোনো গভীর ষড়যন্ত্রের হাতছানি কি অপেক্ষা করছে আমাদের জন্য? বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আমি ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি সে অত্যন্ত চিন্তিত মনে নিজের পছন্দের সিগারেটে শুকটান দিচ্ছে আর মন দিয়ে ভাবছে। বুঝতে পারলাম সে কেসটা নিয়ে অত্যন্ত চিন্তায় আছে। আমি আর থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, কি ভায়া, কেসটা তোমায়ও ভিমরি খাইয়ে দিচ্ছে দেখছি। যে কেকটা নিয়ে আসা হলো সেটাতেও তো বিষ পাওয়া গেল না, তবে কিভাবে হলো খুনটা? তুমি কি মনে করছো? ওটাই যে কোনো বিষ বা তেজস্ক্রিয় পদার্থ থাকবে না সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কারণ অত্যন্ত সোজা। যে বাড়িতে পোস্টমর্টম করা হয় না একটি বডি, সোজা কথা তারা কিছু লুকোতে চাইছে, এবং এই কেকটা রেখে দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে খুনটা বাড়ির লোক করেনি, করেছে বাইরের লোক। হ্যাঁ, সে বুঝতে পারলাম। তবে একটা কথা বলো, সুবিমল বাবুর 2 ছেলে, তাদের দেখে তোমার কি মনে হয় তারা কি খুনটা করতে পারে? দেখো, এত বড় সম্পত্তির ব্যাপার, সেখানে লোভ তো একটা থেকেই যায়।
তাদের গভীরভাবে সন্দেহ করার মতো কিছু ঘটেনি, তবে তারা সন্দেহের আওতার থেকে বাইরে নয়। তুমিও জানো আমাদের কাউকে বাদ দেওয়া চলে না। তবে আমার মন বলছে একটা অন্য কথা। ধরো মোহিনী দেবী নিজের সম্পত্তি তাড়াতাড়ি বাগাবার জন্য তার স্বামীকে তো খুন করতেই পারেন, আর আমরা এটাও জানি যে তাদের মধ্যে অনেক দিন ধরেই মনোমালিন্য চলে আসছে, সুতরাং এই সম্ভাবনা তো ফেলে দেওয়া যায় না। এটার সম্ভাবনা খুবই কম। একজন স্ত্রী তার স্বামীকে হত্যা করা এত সহজ বিষয় নয়। অপরদিকে বাড়িতে যেখানে এতজন লোক একসঙ্গে বসবাস করছে, সুতরাং এই ঘটনা একা পরিকল্পনা মাফিক সাজিয়ে বাস্তবায়িত করা সহজ ব্যাপার নয়। ভেবে দেখো, আমরা কিন্তু এখনো হুমকি চিঠির প্রেরককে খুঁজে পাইনি। সেই যদি আসল খুনি হয় তবে তাকে সন্দেহ করাটা প্রথম কার্যের মধ্যে পড়ে। জানো তো বন্ধু, আমার সব থেকে আশ্চর্যের লাগছে এবং সব থেকে বেশি ভাবাচ্ছে তা হলো ভদ্রলোক কেন তার বাবার কাছ দিয়ে সম্পত্তির ভাগ আগে ভাগে বুঝে নিচ্ছিলেন। বাপ ছেলের মধ্যে কি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, অথবা অন্য কোনো কারণ রয়েছে? যেহেতু তারা 3 ভাই, সুতরাং সঠিক সময় 3 জনেই নামেই যাবে সেটা সবাই জানতো, তবে ওনার তাড়াহুড়োর কারণ কি? তুমি এতগুলো রহস্যের দিক তুলে ধরছো যে ব্যাপারটা পুরোটাই আমার কাছে কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। এসব এত কঠিন রহস্যের জাল কাটা আমার কম্য নয় বাপু, ওই কাজটা বরং তুমিই করো। পরের দিন ও আমায় বলল সে আমায় নিয়ে কোথাও একটা বেরোবে, তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম তার সাথে। তবে অবাক করা কাণ্ড, গন্তব্যে পৌঁছে দেখলাম যে নলিনী দেবী আমাদের জন্য সেখানে অপেক্ষা করছেন। তবে আমাদের আসতে দেখে তিনি দ্রুত কাছে এগিয়ে এসে ব্যোমকেশের হাতে তুলে দিল একটা নতুন চিঠির খাম, আর তাতে যে অন্য একটা নতুন হুমকি চিঠি অপেক্ষা করছে সেটা আর বলে দিতে হয় না। তিনি এবার আমাদের উদ্দেশ্যে বললেন, ব্যোমকেশবাবু, এই চিঠিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে মন দিয়ে পড়বেন। আগের হুমকি চিঠিগুলো দিয়ে আপনি অতটা কিছু বুঝতে না পারলেও এইটা আপনাকে অনেকটাই সাহায্য করবে। এটা আমার মা লুকিয়ে রেখেছিলেন, আমি অত্যন্ত কষ্টে এটাকে চুরি করে এনেছি। বাড়িতে সবার নজর এড়িয়ে এটা আপনাকে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ বাড়িতে আবার এই তদন্ত নিয়ে আমায় খুব কথা শোনাচ্ছে। তবে আপনারা কিন্তু নিজেদের কাজ থামাবেন না, তদন্ত চালিয়ে যাবেন। যা টাকা লাগে আমি দেব আপনাদেরকে। মেয়েটি চিঠিটা আমাদের হাতে তুলে দিয়েই দ্রুত গতিতে সেখান দিয়ে ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল। তবে ওনার চোখের কোণে যেন এক চিলতে জল চিকচিক করতে দেখতে পেলাম আমরা। সেটা কি নিজের পিতার মৃত্যুর কারণে, নাকি অন্য কিছু রহস্য লুকিয়ে আছে তাতে? তিনি বেরিয়ে যেতেই ব্যোমকেশ চিঠির খামটা খুলে সেটা পড়তে আরম্ভ করল। খুব ছোট্ট 4টে লাইনে সেখানে লেখা রয়েছে, তবে সেটার মানে যে কি তা উদ্ধার করা আমার কম্য নয়। নতুন উষার আলোয় উদ্ভাসিত নামবিহীন অধিকার, যাহা তোমার পুরাতন অপকর্মের ফসল, আমার জীবনের সবটুকু দিলাম তোমায়, সম্মান থেকে বস্ত্র, অগুন্তি সুদাসন। আমি উদ্বিগ্ন হয়ে ছড়াটা মন দিয়ে শুনছিলাম। এমন সময় ও কি যেন মনে করে থেমে গেল। আমি বললাম, কি হে, থামলে কেন? এইটুকুই লেখা আছে বন্ধু, পড়ে দেখো। এইসব কি লেখা আছে? নলিনী দেবী এই চিঠিটা আমাদের হাতে তুলে দিয়ে কেসটা অন্যদিকে ঘোরাতে চাইছেন না তো? এটা কিভাবে কোনো হুমকি চিঠি হতে পারে? সবই বুঝলাম, কিন্তু এখন একটা কাজ করা যাক, বুঝলে? এখনই আমরা একবার নস্কর বাড়িতে যাব। নলিনী দেবী এতক্ষণে পৌঁছে গেছেন আশা করি। আমরা এতটা পরে গেলে তাদের কাছে ধরা পড়বার কোনো ব্যাপার নেই। আমরা যখন ওনাদের বাড়িতে পৌঁছলাম সবাই মোটামুটি বাড়িতেই ছিলেন, তাই ব্যোমকেশ বোকার মতো একটা কাজ কেন করলো সেটা বুঝতে পারলাম না। সে বাড়িতে পৌঁছেই তড়িঘড়ি সবাইকে আবার দফায় দফায় ডেকে সাদা কাগজে পরপর কিছু লাইন লেখানো। পরে বুঝেছিলাম সে চিঠিতে লেখা হাতের লেখার সাথে বাড়ির কারোর লোকের হাতের লেখার মিল আছে নাকি সেটা পরীক্ষা করতেই এমন কাজ করেছিল। পরে বাড়ি ফেরার সময় আমরা পুলিশ স্টেশনে গিয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছ থেকে চিঠির লেখা এবং পরিবারের সকলের হাতের লেখা মিলিয়েও কোনো মিল পেলাম না। তার পরের দিনটাও এইভাবেই কাটল। রহস্যের জট এতটা জটিলভাবে বেঁধেছে যে তার উদ্ধার করার ক্ষমতা শুধু তারই আছে। তবে সে বিকেলের দিকে কেন বাড়ি দিয়ে বেরোলো, আবার 2 ঘন্টার মধ্যে ফিরেও এলো, সেটা বুঝতে পারলাম না। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠেই সে তাড়াতাড়ি আমায় বলল,
বন্ধু, আসল দোষী ধরা পড়ে গেছে। এবার সমস্ত পরিবারের কাছে সবটা খুলে বলবার সময় উপস্থিত। ফোন করে বলে দাও, তারা যেন সত্যিটা জানার জন্য প্রস্তুত থাকে। কথাটা শুনে তো আমি অবাক, কারণ পুরো কেসটাই আমি ওর সাথেই ছিলাম। শুধু একবার দুবার সে কাজের জন্য একা বেরিয়েছিল। তবে আমার মাথায় কিছু না আসলেও সে কিভাবে পুরো ব্যাপারটা রহস্য উদ্ধার করলো সেটা জানার জন্য আমার মন উৎসুক হয়ে উঠল। আমি আগে ভাগে ব্যাপারটা পুরো জানার চেষ্টা করলাম ওর কাছে, কিন্তু সেই চেষ্টা আমার বৃথাই হলো। সে আমায় ঠিক ওই মাঝ নদীতে ফেলে অথবা রহস্যের মাঝখানে ফেলে দিয়ে পালিয়ে গেল। পরে জেনেছিলাম অনেক দিন ধরেই একটি মহিলা নাকি আমাদের ফলো করছিল। নস্কর বাড়ি থেকে আমরা যেইখানে যেতাম, মহিলা নাকি আমাদের সেইখানেই ধাওয়া করে পৌঁছে যেত। ও সেটা বুঝতে পেরে মহিলা যে কে সেটা জানতে তার পেছনে পুলিশি পাহারা বসায়। ওই এক কথায় চোরের ওপর বাটপাড়ি আর কি। সেই দিন আরেকটু খুঁটিয়ে তাকে পুরো ব্যাপারটা জিজ্ঞেস করায় সে সবটা খুলে বলল। আচ্ছা ভাইয়া, তোমার কি মনে আছে আমরা যে প্রথম দিন নস্কর বাড়িতে গিয়ে শুনেছিলাম মোহিনী নস্করের কাছ থেকে শেষবার তার স্বামী নাকি তার মেয়ের তৈরি করা একটি কেক নলিনী দেবীরই এক ছাত্রের হাত থেকে খেয়েছিলেন? তাতে কি প্রমাণ হয়? অপরদিকে যে মহিলা আমাদের ফলো করছিলেন, পুলিশ নিয়ে তার বাড়ি গিয়ে জেরা করতে হয় আমাদের। আর আমাদের কাছে সেই থেকেই উঠে আসে একটা অপ্রিয় সত্য। তা হলো নলিনী দেবী তার বাবার একক সন্তান নন। কারণ ভদ্রলোকের সোনার দোকান ছিল, আরেকজন মহিলা তার দোকানে মাঝে মাঝেই আসতো সোনার জিনিস কিনতে। তাদের মধ্যে ভাব ভালোবাসা হয় এবং সেই মহিলার স্বামী থাকতেন বিদেশে। দীর্ঘ 10 বছর সে দেশে ফেরেনি। সুতরাং নলিনী দেবীর পিতার সঙ্গে সেই মহিলার সম্পর্ক অত্যন্ত গাঢ় হয়ে ওঠে এবং সেটা শারীরিক সম্পর্কেও স্বীকৃতি পায়। সুতরাং বুঝতেই পারছো এর মধ্যে কি ঘটেছে। আর সেই মহিলাটির একটা ছেলে আছে যার বয়স ওই 8 বছরেরই কাছাকাছি। মোহিনী দেবীর শ্বশুর এবং শাশুড়ি এই সবটাই নিজের কানে শুনেছিলেন হালকা হালকা। ছেলে যে একটা পরকীয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে তারা সেটাও বুঝতে পারেন। অপরদিকে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বাড়তে থাকা ঝগড়া বা মনোমালিন্য, অপরদিকে ধনী পরিবারের ছেলেদের সমস্ত দোষ গুণ মাফ করে দেওয়া হয়, এটা তো তুমি জানো। সেরকমই ঘটল। বৃদ্ধ মা তার ছেলের ব্যাপারটা যতটা সম্ভব চেপে যাওয়ার চেষ্টা করলেন। যে মহিলার সঙ্গে তিনি সম্পর্কে জড়ান তার নাম হলো রোহিণী। তবে একটা বড় ব্যাপার হলো, রোহিণী নামের মহিলা তার সংসার ছেড়ে সহজে বেরিয়ে আসতে পারলেও নলিনী দেবীর বাবা তা পারেননি। অপরদিকে নিজের ছোট ছেলেকে বাদ দিয়ে রাখতেও পারলেন না তিনি। তাই ছোট ছেলেটিকে পড়তে পাঠান তারই মেয়ে নলিনী দেবীর কাছে। এর মাধ্যমেই ছোট ছেলেটি এবং রোহিণী নামের মহিলার রোজ যাতায়াত থাকবে সেই বাড়িতেই। তবে সেই সব কিছুর আভাস একটু একটু করে পাচ্ছিলেন শিক্ষিকা মোহিনী নস্কর। তার স্বামী যে অন্য এক মহিলাকে বাড়িতে ঢোকাবার চেষ্টা করছেন সেটাও তার কাছে স্পষ্ট হলো ধীরে ধীরে। তারপর বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে শুরু হলো আরও বেশি পরিমাণে কলহ বিবাদ। অপরদিকে সোনার ব্যবসায় চলছে কয়েকদিন থেকেই রেশারেশি। তাই হুমকি চিঠিগুলো সেই শত্রু দিয়েছে এমন প্রমাণ করা সহজ। সেটাই করলেন রোহিণী দেবী এবং হুমকি দেওয়া শুরু করলেন নলিনী দেবীর পিতাকে। আর সেই জন্যই সম্পত্তির ভাগ চাইতে গিয়েছিলেন নলিনী দেবীর পিতা সুবিমল বাবুর কাছে। বৃদ্ধ পরকীয়ার কথা জানতেন, তাই তিনি শক্তভাবে তার বিরোধ করেন। এরপর আসতে থাকে একটার পর একটা হুমকি চিঠি, যেগুলো এখন পড়ে আছে আমাদের ড্রয়ারে। তার মানে তুমি বলছো চিঠিগুলো লিখেছিলেন রোহিণী দেবী এবং তিনিই খুন করেন নলিনীর পিতাকে? কে খুন করেছে সেটা তো আমি এখনো বলিনি ভাইয়া, সেটা যে ক্রমশ প্রকাশ্য। তবে খুনটা করলো কে? রোহিণী দেবী তো মনে হচ্ছে। তার কারণ হলো নিজের ন্যায্য অধিকার না পেয়ে তিনিই তো রাগের বশে ছেলেকে দিয়ে কেকের মধ্যেই বিষ প্রয়োগ করে খুন করাতে পারেন। তুমি একটা ব্যাপার ভালো করে লক্ষ্য করো বন্ধু, রোহিণী দেবীর ছেলে সব থেকে বড় উদাহরণ লোকটির পরকীয়ার। সেক্ষেত্রে তিনি তো ছেলেটিকে সবার সামনে দাঁড় করিয়ে টাকা চাইতে বা সম্পত্তির ভাগ চাইতে পারতেন আগে। তবে তিনি কিন্তু তা করেননি। এমনকি তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতিও দাবি করতে পারতেন, তবে সেটা মহিলা করেননি, কারণ তিনি কোনো রকম সম্মানহানির ভয় করতেন। তবে সেই হুমকি চিঠিগুলো লিখে খালি জানিয়ে দিতেন যে সেই বাড়িতে তার ছেলেও অধিকার আছে। সুতরাং তিনি যে খুনটা করবেন না এটা স্পষ্ট। তবে খুনটা করলো কি? আমার মাথায় তো কিছুই ঢুকলো না। তুমি তো ব্যাপারটা আরো জটিল করে দিলে হে। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয়, তার জন্য আমার চাই প্রমাণ। আর প্রমাণ ছাড়া নিখিলেশ কথা বলে না। সুতরাং একটা ফাঁদ পাততে হবে ভাইয়া।
সব হবে, চিন্তা নেই। এত তারা কিসের? যা হবে কাল সকালে। তুমি নস্কর বাড়িতে ফোন করে জানিয়ে দিও কাল আমরা আসছি সমস্ত সমস্যার অবসান ঘটাতে, আর তোমারও মনের সমস্ত রহস্যের জট খুলতে। কি এবার খুশি তো ভাইয়া? সেদিন রাতটা যে কি কৌতূহলের মধ্যে কাটলো সেটা বলে বোঝাতে পারবো না। রোহিণী দেবীর ভাগ্য যে কি হতে পারে সেটা সম্বন্ধে আমার তখনও কোনো ধারণাই নেই। খুনি কি উনি নাকি অন্য কেউ? ও কি ফাঁদ পাতার কথা বলছে? পরের দিন সকাল 10টা বাজতে না বাজতেই আমরা পৌঁছে গেলাম নস্কর বাড়িতে। আমি আগে থেকেই বাড়ির সবাইকে একসাথে থাকতে বলেছিলাম, তারা সবাই সেই অনুরোধ রেখেছে। সাথে ব্যোমকেশ রোহিণী দেবী এবং তার ছোট ছেলেটিকে সাথে এনেছিল। কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আর ওর সাথে এসেছিল দাসবাবু এবং জনা 5 পুলিশের লোক। এই তো সবাই একসঙ্গেই আছেন দেখছি, খুব ভালো হলো। এবার তবে কাজটা শুরু করা যাক। আচ্ছা বাবা, আমার ছেলেকে কি সত্যি খুন করা হয়েছে? আর তুমি এই ছোট বাচ্চাটিকে সঙ্গে এনেছো কেন? এই বাচ্চাটি তো আমার নাতিনের কাছে পড়তে আসে, একে কোথায় পেলে? সব বলবো, ধৈর্য ধরুন। বলে ও কেন জানি না নিজের চোয়াল শক্ত করে এবং ভারী গলায় বলে, এবার আপনাদের কাছে সবটা পরিষ্কার হওয়া দরকার। এই ছোট্ট বাচ্চাটি হলো আসল খুন। এই ছোট্ট বাচ্চাটি না জেনেই হয়তো কোনো বিষ জাতীয় জিনিস নলিনী দেবীর পিতাকে দিয়েছিল এবং সেটা খাওয়ার পরই ওনার মৃত্যু ঘটেছে, সেটা আমার বিশ্বাস। দাসবাবু, আপনি আপনার কাজ করুন, বাচ্চাটিকে গ্রেফতার করুন। কথাটা শোনা মাত্রই বাচ্চাটি কেমন যেন ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল, মা মা, আমি মার কাছে যাব, আমাকে ছেড়ে দাও। ওইটুকুনি বাচ্চাকে এইসবের মধ্যে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা জেনে আমার একটু খারাপ লাগলোই বটে। কিন্তু দাসবাবু দেখলাম গম্ভীর স্বরে রাগী গলায় বললেন, হ্যাঁ চলো হে ছোকরা, তোমাকে আর তোমার মাকে একসাথেই গাড়োতে পাঠাবার ব্যবস্থা করব। তোমার সেখানে চিকিৎসা চলবে। এইটুকু বয়সে একজনকে খুন করলে তুমি, সুস্থ নাও তুমি, চলো তাড়াতাড়ি। না দাঁড়ান, আপনার ওই ছোট্ট বাচ্চাটিকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও তো বাচ্চা মানুষ, ও তো খুনটুনের কথা কিছুই বোঝে না, ওকে ছেড়ে দিন। এ কি মোহিনী দেবী, ওই বাচ্চাটাই তো আপনার স্বামীর আসল হত্যাকারী। হয়তো অজান্তেই, কিন্তু খুন তো খুনই হয়, তাই না? হতেই তো পারে বাইরের কেউ আড়াল থেকে ওকে এই কাজটা করিয়েছে, তাই কাজটা ঘটেছে এই বাচ্চাটির হাত ধরেই। সুতরাং ওকে শাস্তি তো পেতেই হবে। না না, এটা হতেই পারে না। দোষ আমি করেছি, শুধু শুধু আপনারা ওকে অপদস্থ করছেন। আমি 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 সবটা স্বীকার করছি। হ্যাঁ হ্যাঁ, আসল আসল দোষী আমি। আপনারা যা করবেন আমাকে নিয়ে করুন, আমায় থানায় নিয়ে চলুন, ওই বাচ্চাটাকে ছেড়ে দিন। ওকে যদি বিনা অপরাধে আপনার দোষী দোষী খাটান, ওর তো জীবন নষ্ট হবে। অপরদিকে আমাদের পরিবারের উপর নেমে আসবে ওর মায়ের দুর্বিষহ অভিশাপ, যেটা আমি কিছুতেই হতে দিতে চাই না। আপনি কি বলছেন মোহিনী দেবী? আপনি সমস্ত দোষ স্বীকার করছেন তাহলে? দেখুন, যারা ওই বাচ্চাটিকে এই পৃথিবীর আলো দেখিয়েছে তারা হয়তো নোংরা কাজে লিপ্ত হয়ে সেটি করেছে, তবে আমি কিছুতেই বাচ্চাটির ভবিষ্যৎ কেড়ে নিতে দিতে পারি না, তাও আবার একজন শিক্ষিকা হয়ে। ওদের পাপের বোঝা আমি ওই বাচ্চাটির উপর কিছুতেই চাপাতে পারবো না। তবে কি সব সত্যিটা আপনি বলবেন নাকি আমার সাহায্য লাগবে? না না, আমি আমি সবটা বলছি, আমি বলবো। হ্যাঁ, খুনটা আমি এবং আমার শ্বশুরমশাই দুজনে মিলেই করেছি। সেদিন আমাদের বাড়িতে কেক তৈরি করা হয়েছিল এবং সেটি করেছিল আমার মেয়ে। কেকটা আমার স্বামীকে খাওয়ানো এতটা সহজ ব্যাপার ছিল না, কারণ তিনি অতি সহজে কেক খেতেন না। অপরদিকে আমরা জানতাম উনি নিজের ছেলের দেওয়া খাবার কখনো ফেলে দেবেন না, তাই শুধু ওনার খাবারের মধ্যেই আমরা একটি রাসায়নিক পদার্থ মিশিয়ে দিই আর সেই কেকটি বাচ্চাটির হাত দিয়ে ওনার ঘরে পাঠাই। উনি নিজের ছেলে কেকটি এনেছে দেখে তৎক্ষণাৎ সেটি খেয়ে নেন, আর তারপরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তা আপনি কিছু বলবেন নাকি সুবিমল বাবু? বৃদ্ধ এতক্ষণ মাথা নিচু করে সবটা শুনছিল। হয়তো তার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে দেখে তিনি ভেঙে পড়েছেন। এবার তিনি মুখ তুলে ব্যোমকেশের উদ্দেশ্যে বললেন, আসলে আমি চাইনি আমার কষ্ট করে অর্জিত সম্পত্তির ভাগ
কোনো পরকীয়ার ফসল ভোগ করুক। এদিকে আমি নিজের ছেলেকেও সামলাতে ব্যর্থ হচ্ছিলাম। নিজের শিক্ষার উপর নিজের লজ্জা করছিল। আমার ছেলেটা ধীরে ধীরে ওই নোংরা মহিলার উপর সবটা বিলিয়ে দিতে শুরু করেছিল। অপরদিকে বাড়িতে বৌমার সাথে রোজ ঝগড়া হতো, সেটা আমি কিছুতেই দেখতে পারতাম না। মোহিনী আমার ছেলেবেলাকার বন্ধুর মেয়ে, তাকে আমি নিজে বউ করে এই বাড়িতে মেয়ের মতো নিয়ে এসেছিলাম। আর তার এমন অবস্থা দেখে আমি কিছুতেই নিজেকে সামলে রাখতে পারিনি। এইটা করা ছাড়া আমারও তো অন্য কোনো রাস্তা ছিল না। তাই বলে নিজের ছেলেকে নিজের হাতে খুন করলেন সুবিমল বাবু? আপনার খুন করতে একবারও বিবেকে বাঁধল না? না, বাঁধল না। আমার বৌমার সংসারটা এতদিন কার ভরসায় টিকেছিল জানো? শুধু আমার ভরসায়। আমি যবে থেকে জানতে পেরেছি আমার ছেলের বাইরে একটি অবৈধ সংসার আছে, তবে থেকে আমি নিজের বৌমাকে মুখ দেখাতে পারছিলাম না। আমার স্ত্রী সবটাই মেনে নিতে পারলেও আমি কিছুতেই সেটা মানতে পারতাম না। বাবা হয়ে ছেলের এমন নোংরা এবং উচ্ছৃঙ্খল জীবন কিছুতেই আমার মতো লোকের মেনে নেওয়া সম্ভব নয়। আর শেষের কয়েকদিন সে আমার বাড়ির দলিলের ভাগ বারবার আমার কাছে এসে চাইছিল। ছোটখাটো ঝগড়াও হচ্ছিল প্রতিনিয়ত। আর তখনই বুঝতে পারি সে পরকীয়ার ফসল ওই ছেলেটির নামে সম্পত্তির ভাগ রেখে যেতে চায়। আর সত্যি আমি সেটা মেনে নিতে পারিনি। আমি পারিনি আমার রক্ত জল করা টাকার সম্পত্তি অন্য কারোর হাতে তুলে দিতে। তাই বাধ্য হয়েই নিজের ছেলেকে পথ থেকে সরিয়ে দিয়ে আমার বৌমার হাতে এই পরিবারের চাবিটা তুলে দিতাম। সেটা করেও তো বিশেষ লাভ হলো না সুবিমল বাবু। কেন? সমস্ত দোষ আমি নিজের ঘাড়ে তুলে নিচ্ছি। তুমি আমার বৌমাকে ছেড়ে দাও, ওরা নিজেদের মতো সংসারটা গুছিয়ে নিক, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আমার বৌমা নিজের স্বামীকে মারতে চায়নি, কিন্তু আমি তাকে বাধ্য করেছিলাম এই কাজটা করতে। আমার ভুলের শাস্তি আমার বৌমাকে দেবে না, দোষ আমার ছেলে করেছে। আমার ছেলের ভুলের শিকার হয়েছে সে এমনিতেই এতদিন নরক যন্ত্রণার মধ্যে ছিল। এবার ওকে মুক্তি দাও, ওকে নিজের মেয়েকে নিয়ে এই বাড়িতে শান্তিতে থাকতে দাও। তোমাদের আইন কি এতটাই অন্ধ যে আসল দোষী তাকে শাস্তি দেওয়াটাও কি অন্যায়? তা হয় না সুবিমল বাবু। আইনের চোখে সবাই দোষী। তিনি দোষ করেছেন সেটা মানলাম, তবে তাকে শাস্তি দেওয়ার আপনারা কে? আইন তাকে শাস্তি দিত। ঠিক আছে, আপনারা চলুন, পুলিশ জিপে উঠুন, আমরা উঠি। কেমন? দাসবাবু, আপনি আপনার কাজ করে নিন, আর পারলে আমায় ক্ষমা করবেন। আইনের জন্য আমাদের হাত পা বাঁধা, তবে আমি চেষ্টা করব এনাদের শাস্তি যেন কিছুটা হলেও কম করানো যায়। নমস্কার।